আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমাদের এই সাজেশন থেকে তুমি তোমার পরীক্ষাতে 100তে 100 নাম্বারই কমন পাবে। আমরা আজকের ক্লাসে আলোচনা করব আমাদের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমরা যে রোড টু মিশন 100 সাজেশন তৈরি করি, সেই রোড টু মিশন 100 সাজেশনের যে ব্যবসায় উদ্যোগ সাজেশনটি রয়েছে, আমরা সেই সাজেশনটি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। খেয়াল করে দেখো, বিগত বছরের ধারাবাহিকতায় আমরা এটা বলতে পারি যে আমাদের টেকনিক ইজি এডুকেশনের রোড টু মিশন 100 সাজেশন হচ্ছে একমাত্র সাজেশন যেই সাজেশন পড়ে ছাত্রছাত্রীরা কিন্তু বিগত পরীক্ষাগুলোতে 100তে 100 নাম্বার কমন পেয়েছে। তো তোমরাও যদি 100তে 100 নাম্বার কমন পেতে চাও তাহলে তোমাকে কিন্তু অবশ্যই আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের রোড টু মিশন 100 সাজেশনটি অনুসরণ করতে হবে। আমাদের আজকের এই সাজেশনটি হচ্ছে ব্যবসায় উদ্যোগ বিষয়ের সাজেশন। আমরা ব্যবসায় উদ্যোগের এই সাজেশনটি এসএসসি 2026 ব্যাচের সকল বোর্ডের জন্য তৈরি করেছি, অর্থাৎ আমাদের এই সাজেশনটি সকল বোর্ডের জন্য প্রযোজ্য এবং সকল বোর্ডেই কিন্তু আমাদের এই সাজেশন থেকে সর্বোচ্চ নাম্বার কমন আসবে। একটু খেয়াল করে দেখো, আমাদের এই 26-এর ব্যাচ থেকে কিন্তু প্রশ্ন পদ্ধতির মধ্যে কিছুটা পরিবর্তন চলে এসেছে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন নামের একটা অপশন বলো বা সংক্ষিপ্ত প্রশ্ন নামের একটা পার্ট বলো, যেটা কিন্তু আগে আমাদের পরীক্ষাগুলোতে ছিল না। অর্থাৎ যে সময় থেকে আমরা আসলে সৃজনশীলে পরীক্ষা দেওয়া শুরু করেছি, খুব সম্ভবত 2009 বা 10 সাল থেকে, এরপর থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের কনসেপ্টটা একদমই কিন্তু ছিল না। তো অনেক বছর পর, দীর্ঘ 15 বছর বা 14 বছর পরে আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের ধারণাটা আবার ফিরে এসেছে। তো সংক্ষিপ্ত প্রশ্নের উপরে কিন্তু আমাদের এখন থেকে 20 নাম্বার থাকবে। তো 20 নাম্বার কিন্তু হিউজ একটা নাম্বার, এবং এই 20 নাম্বারে কিন্তু 20-এ 20 তোলার একটা প্রবল একটা সম্ভাবনা রয়েছে, প্রবল একটা কিন্তু আমরা চেষ্টা করলেই কিন্তু 20-এ 20 তুলতে পারবো। তো আমরা একটু সাজেশনটা তোমাদের সামনে আলোচনা করি, তোমরা তাহলে আমাদের সাজেশনের গুরুত্বটা বুঝতে পারবে বা আমাদের সাজেশনটা আসলে তোমাদের জন্য কেন দরকার এটা কিন্তু তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবা। আমরা প্রথমে আসি আমাদের প্রথম অধ্যায়। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় পরিচিতি। ব্যবসায় পরিচিতিতে দেখো, আমরা টাইপ 1-এ শুধুমাত্র রেখেছি জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন কয়টা রেখেছি? খুবই অল্প। তুমি দেখো, প্রথম অধ্যায়ের মতো এত বড় একটা অধ্যায়ে আমরা শুধুমাত্র 10টা প্রশ্ন রেখেছি জ্ঞানমূলকের জন্য, এবং আমরা তোমাদেরকে বলছি যে এই 10টা থেকে ইনশাল্লাহ তোমার পরীক্ষাতে তুমি কমন পাবা। একটু যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের এই সাজেশনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে 3 স্টার দেওয়া রয়েছে কিছু প্রশ্ন 2 স্টার দেওয়া রয়েছে, তাই না? আবার কিছু প্রশ্ন 1 স্টার রয়েছে। এই তারকার চিহ্নগুলোর দ্বারা আসলে এই সাজেশনের গুরুত্বটা বোঝানো হচ্ছে, এই প্রশ্নের গুরুত্বটা বোঝানো হচ্ছে। অর্থাৎ যেগুলো রেড মার্ক করা রয়েছে, অর্থাৎ 3 স্টার যেই প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো আমাদের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। দেন এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 2 স্টারগুলো। এরপরে ইয়াগুলো কি আমাদের 2 স্টারগুলো, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 1 স্টারগুলো। তার মানে সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলো থেকে আসার সম্ভাবনা রয়েছে, বাট আমরা আমাদের বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে রেড মার্ক করা যে প্রশ্নগুলো আমাদের সাজেশনে থাকবে, এইগুলো তুমি আগে শেষ করবা, এরপরে হচ্ছে তুমি আরেকটা যে 2 স্টার রয়েছে সেটা তুমি পড়বা, তারপরে যে 1 স্টার রয়েছে সেটা তুমি পড়বা। এভাবে দেখো আমরা কি কি প্রশ্ন রেখেছি। আমরা রেখেছি ব্যবসায় কি, নিষ্কাশন শিল্প কি, প্রজনন শিল্প কি, বাণিজ্য কি, প্রত্যক্ষ সেবা কি, তারপর হচ্ছে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি, কাগজি মুদ্রার প্রচলন হয় কোন যুগের অন্তর্ভুক্ত, এরপর হচ্ছে আধুনিক ব্যবসায়কে কয় ভাগে ভাগ করা যায়, ব্যবসায়ী পরিবেশ কত প্রকার, সোনারগাঁও কেন বিখ্যাত, তাই না? এই প্রশ্নগুলো তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলোর দিকেও দেখো, বিগত বছরে এই প্রশ্নগুলো একাধিকবার এসেছে, এবং আমরা আমাদের বিগত বছরের সাজেশনগুলোতে এই প্রশ্নগুলো একাধিকবার দিয়েছি, এবং আমাদের এই সাজেশন পড়ে ছাত্রছাত্রীরা কিন্তু অনেক নাম্বার কমন পেয়েছে শুধুমাত্র আমাদের এই 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠার একটা সাজেশন থেকে। আমরা যদি টাইপ 2-তে যাই, টাইপ 2-তে আমরা শুধুমাত্র রেখেছি অনুধাবনমূলক প্রশ্নগুলো। অনুধাবনমূলক প্রশ্ন মানে কি? আমাদের সৃজনশীলের খ নাম্বারে যে প্রশ্নগুলো আসে, যেটা সামান্য একটু ব্যাখ্যা করে লিখতে হয়, তাই না? সামান্য একটু ব্যাখ্যা করে লিখতে হয়। এখানে আমরা কি রেখেছি দেখো, এখানেও কিন্তু আমাদের 3 স্টার রয়েছে, এখানেও কিন্তু আমাদের 2 স্টার রয়েছে, এবং এখানে কিন্তু আমাদের
1 স্টার রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো আসলে কি কি দেখো তো। বাণিজ্য কি, শিল্প বলতে কি বোঝায়, সেবা শিল্প কি, এই প্রশ্ন তিনটা তুমি বিশ্বাস করো আর না করো এত বেশি গুরুত্বপূর্ণ, মানে আমি এটার সামনে যতগুলো ভেরি ভেরি বলি না কেন সেটাই কম হয়ে যাবে। অনেক অনেক ইম্পর্টেন্ট এই তিনটা প্রশ্ন। এরপরে বাকি যে প্রশ্নগুলো রয়েছে 2 স্টার, এই প্রশ্নগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কালো রঙের গুলো আসলে একদমই ফেলে দেওয়ার মতো না। এই জায়গা থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসার অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে। আমাদের জন্য যে জিনিসটা একদমই নতুন, যেটা আসলে আমরা বিগত 15 বছর বা 14 বছরে পাই নাই, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই বছর যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের কনসেপ্টটা একদমই নতুন, আসলে কেমন ধরনের প্রশ্ন দিবে এটা আসলে ধারণা করাটা খুব কষ্টকর। এরপরে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন স্কুলের শিক্ষকদের সাথে আলোচনা করে আমরা যতটুকু বুঝেছি যে আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নির্ধারিত নাম্বার যেহেতু 2, তো একটা 2 নাম্বারের প্রশ্ন যেভাবে উত্তর করতে হয়, অর্থাৎ আমরা একটা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর যেভাবে করতাম আমরা ঠিক ওইভাবেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। অনেক বেশি বড় লেখা যাবে না, তার কারণ প্রশ্নের জন্য নাম্বার হচ্ছে 2, তো 2 নম্বরের প্রশ্নের জন্য 1 পৃষ্ঠা লিখে কোনো লাভ নাই। আমরা চেষ্টা করব হাফ পেজ বা তার চাইতে 2 লাইন কম লিখতে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নটা যেই রকম লিখতাম হুবহু ওই রকমই লিখবো, পারলে একটা লাইন বেশি লিখবো, না পারলেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বারবার সতর্ক করে দিচ্ছি, আমরা কিন্তু এই প্রশ্নগুলো লিখতে লিখতে একদম হাফ পেজ বা পুরো 1 পেজ লিখতে যাব না, তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে সময়টাকে আসলে মেনটেন করতে পারবো না। এবং তোমরা এই 2025 সালের এসএসসি এবং এইচএসসির ফলাফল দেখে তোমরা কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে পারছো যে এখন কিন্তু পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসলেই আর নাম্বার পাওয়া যায় না। অর্থাৎ আমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে একদম যৌক্তিক কথাগুলো, একদম যেটা আসলে আমাদের দরকার ওই কথাগুলো, অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখে আমরা নাম্বার পাবো এই ধারণা থেকে কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো যেহেতু প্রশ্নের জন্য নির্ধারিত নাম্বার হচ্ছে 2 নাম্বার, তো 2 নাম্বারের জন্য যতটুকু লেখাটা স্ট্যান্ডার্ড আমরা ততটুকুই লিখবো, তার চাইতে আমরা বেশি লিখবো না। তার কারণ বেশি লিখতে গেলে আমাদের আসলে অপ্রাসঙ্গিক কথা চলে আসবে এবং ওই অপ্রাসঙ্গিক কথা লেখার কারণে প্রশ্নের জন্য যে 2 নাম্বার পাওয়ার কথা ছিল সেটাও কিন্তু তখন আমরা পাবো না। এজন্য লিখতে হবে পরিমিত, স্ট্যান্ডার্ড কথা লিখতে হবে, ভাষা বুঝে লিখতে হবে এবং শব্দ চয়নটা ঠিক রাখতে হবে। আচ্ছা, তো এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো আমরা কিছু প্রশ্নে 3 স্টার দিয়ে রেখেছি। আশা করছি এই 3 স্টার থেকেই তোমরা সবগুলো কমন পাবা। বাট আমি বললাম তো যে এই কনসেপ্টটা আমাদের জন্য একদমই নতুন। সংক্ষিপ্ত প্রশ্ন এর আগে আসলে বিগত 14 বছর 15 বছরে আসে নাই। তো এটা খুব মানে আন্দাজ করাটা আমাদের জন্য একটু কঠিন হচ্ছে। তো আমরা আশা করছি যে এই যে 9টা প্রশ্ন দেওয়া আছে এই অধ্যায় থেকে, এই 9টা প্রশ্ন থেকেই তুমি ইনশাল্লাহ তোমার পরীক্ষাতে কমন পাবা। যদি এই জায়গা থেকে কোনো কারণে মিস হয়ে যায় তাহলে আবার অনুধাবনমূলক প্রশ্ন থেকে পেয়ে যাবা। অর্থাৎ অনুধাবনমূলক আর সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা মিলাইয়াই তুমি পড়বা, দুইটা মিলাইয়াই তোমার কমন ইনশাল্লাহ চলে আসবে। এটা তো গেল সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন বললাম, খ নাম্বার প্রশ্ন বললাম, সংক্ষিপ্ত প্রশ্ন বললাম। আমাদের সৃজনশীলে কিন্তু 7 নাম্বার বরাদ্দ থাকে ভাইয়া। সৃজনশীলে কিন্তু 7 মার্কস বরাদ্দ থাকে কিসের উপরে? আমাদের প্রশ্নের গ এবং ঘ এর উপরে, অর্থাৎ প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। এই দুইটা প্রশ্নের উপরে কিন্তু আমাদের 7 নাম্বার ডিপেন্ড করে। এই 7 নাম্বারের জন্য আসলে আমরা কি পড়ব? এই 7 নাম্বারের জন্য আসলে আমাদের বইয়ের বিকল্প আর কোনো কিছু হইতে পারে না। এই 7 নাম্বারের জন্য আমাদেরকে আসলে বইটা ভালোভাবে পড়তে হবে। এখন তোমার হাতে কি এই সময়টা আছে যে তুমি পুরো বইটা প্রথম থেকে আবার শেষ পর্যন্ত পুরোটা পড়ে ফেলবা? এই সময়টা তো তোমার হাতে নাই, আমিও জানি এই সময়টা নাই। এজন্য আমরা কি করে দিচ্ছি, তোমাকে 4টা টপিক সিলেক্ট করে দিচ্ছি যে তুমি এই 4টা টপিক যদি ঠিক করে পড়তে পারো, তুমি এই 4টা টপিক যদি ঠিক করে পড়ো ইনশাল্লাহ তোমার এসএসসি পরীক্ষায় গ আর ঘ নাম্বার থেকে তো উদ্দীপক আসবে। গ আর ঘ নাম্বারের প্রশ্নটা আসলে উদ্দীপকের সাথে রিলেটেড, উদ্দীপকের সাথে সম্পর্কিত থাকে। তো তুমি যদি এই 4টা টপিক পড়ো ইনশাল্লাহ এই 4টা টপিক থেকেই তোমার উদ্দীপকটা থাকবে, অর্থাৎ গ আর ঘ নাম্বারের প্রশ্ন থাকবে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে শিল্পের যে 5টা প্রকারভেদ রয়েছে, ব্যবসায়ের যে 6টা পরিবেশ রয়েছে, এই জায়গা থেকে আসার সম্ভাবনা সবচাইতে বেশি।
যদি কোনো কারণে এখান থেকে না আসে, বাণিজ্যের যে ধরন রয়েছে অর্থাৎ বাণিজ্য যেই উপযোগিতাগুলো বা উপযোগগুলো তৈরি করে, সময়গত, কালগত, স্থানগত, মালিকানা সত্ত্বগত, ঝুঁকিগত, অর্থগত, তথ্যগত, এই উপযোগগুলো থেকে কিন্তু তোমার সৃজনশীল প্রশ্ন চলে আসবে। এরপরে যদি আর না কিছু পাও তাহলে তোমার চলে আসবে উদ্দীপকের আলোকে ব্যবসায়ের সামাজিক গুরুত্ব আলোচনা করো, ব্যবসায়ের আর্থ সামাজিক গুরুত্ব আলোচনা করো, এরকম টাইপের একটা প্রশ্ন ইনশাল্লাহ চলে কিন্তু আসবে। এটা গেল আমাদের প্রথম অধ্যায়। আমরা যদি আমাদের দ্বিতীয় অধ্যায়ে যাই, দ্বিতীয় অধ্যায়টা আমরা ঠিক একই প্যাটার্নে সাজিয়েছি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আমরা টাইপ ওয়ানে আমরা শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্নগুলো রেখেছি। দেখো টাইপ ওয়ানে মাত্র আমরা 9টা প্রশ্ন রেখেছি, খুবই কম। ভাইয়া তোমরা মনে করতে পারো যে আমরা সাজেশন হয়তো বা গদ বাদা যা আছে সব কিছু দিয়ে দেই, না, কখনোই না। উজ্জ্বল ভাইয়া কখনোই এই কাজটা করে না। সাজেশনের মধ্যে যেই প্রশ্নগুলো আসার মতো শুধুমাত্র ওই প্রশ্নগুলোই থাকবে। সাজেশন মানে কি, যেই শীটটা বা যেই প্রশ্নগুলো তোমার প্রস্তুতিটাকে আরো বেশি আগায় দিবে বা তোমার যে প্রস্তুতিটাকে আরো বেশি সহজ করে দিবে, তোমার কনফিডেন্সটা বাড়াবে, ওইটাই তো সাজেশন, তাই না? তো গদবাদা অনেকগুলো প্রশ্ন দেওয়ার এখানে কোনো মানে হয় না। 9টা প্রশ্ন দিয়েছি ভাইয়া, ইনশাল্লাহ 9টা প্রশ্ন থেকেই তোমরা কমন পাবা। এর মধ্যে প্রথম 5টা প্রশ্ন যেহেতু 3 স্টার দেওয়া, 3 স্টারগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমি আসলে আবার সাজিয়েও দিয়েছি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো প্রথম দিকে, যেগুলো কম গুরুত্বপূর্ণ এগুলো শেষের দিকে। যেমন তোমরা যদি এই 3টা প্রশ্ন দেখো, এই 3টা প্রশ্ন যে কতবার বোর্ড পরীক্ষায় আসছে তুমি আসলে এটা কল্পনা করতে পারবে না। আমি চাইলে বোর্ডের নামগুলো এখানে দিতে পারতাম, বাট বোর্ডের নাম দিতে গেলে আরো বেশি সময় লাগবে, আরো বেশি কালি খরচ হবে, আরো বেশি বড় লাগবে দেখতে। এই জন্য আমি এত বেশি বোর্ডের নামটা আমি এখানে অ্যাড করি নাই। বাট আমাদের এই প্রশ্ন 5টাই আমাদের 2025 সালের সাজেশনে ছিল, 2024 সালের সাজেশনে ছিল, 2023 সালের সাজেশনে ছিল, 2022 সালে আমি নিজে একটা পিডিএফ আকারে একটা সাজেশন তৈরি করছিলাম, ওই সাজেশনেও ছিল। তুমি চিন্তা করে দেখো, তোমরা 2026-এ পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমি এই 5টা প্রশ্নই রাখছি। তাহলে এই 5টা প্রশ্নের উপরে আমার কত বেশি বিশ্বাস, কত বেশি ভরসা যে এই 5টা প্রশ্ন থেকে তুমি প্রশ্ন পাবা, এবং আসলেও কমন আসে। তুমি 2025-এর যে কোনো একটা বোর্ডের প্রশ্ন নাও, নিয়ে দেখো তো দ্বিতীয় অধ্যায় থেকে এইখান থেকে প্রশ্ন আসছে কিনা, চোখ বন্ধ করে দেখবা আসছে। তার মানে এই প্রশ্নগুলোই আসে ভাইয়া। বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অনেক বেশি পড়তে হয়, এই চিন্তাটা আসলে ঠিক না। আমরা যদি পরিকল্পিতভাবে পড়ি তাহলে আসলে অল্প পড়েও আমরা চাইলে খুব ভালো একটা ফলাফল করতে পারবো। আচ্ছা, এরপর আমরা যদি দেখি আমাদের 2 স্টার দেওয়া যেগুলো আছে 6, 7, 8, এই 3টা প্রশ্ন হচ্ছে আমাদের 2 স্টার দেওয়া। ব্যবসায় উদ্যোক্তা কাকে বলে, ব্যবসায় উদ্যোগ শব্দের ইংরেজি প্রতিশব্দ কি, ব্যবসায় উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কি, এগুলো হচ্ছে 2 স্টার দেওয়া। এরপরে দেখো 1 স্টার একটা প্রশ্ন আছে, এটা যদি তোমাদের ক নাম্বারে না আসে তাহলে এটা তোমাদের এমসিকিউতে আসবে। যাও 1 নম্বর কমন তোমাদেরকে বলে দিলাম, এই প্রশ্নটা হয় তোমাদের এমসিকিউতে আসবে, নয়তোবা হচ্ছে তোমাদের ক নাম্বারে আসবে যে জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান কত ভাগ। এটা পরীক্ষা ইনশাল্লাহ আসবেই আসবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব টাইপ 2-তে। টাইপ 2-তে হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। আমরা যেই সিকোয়েন্সে রেখেছিলাম সবগুলো ওইভাবেই। আমরা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে প্রশ্ন রেখেছি মাত্র 6টা প্রশ্ন। আমরা আশা করছি এই 6টা প্রশ্ন তুমি যদি ঠিকভাবে পড়ো তাহলে তোমার পরীক্ষাতে যা প্রশ্ন আসবে এই 6টার মধ্য থেকেই আসবে। কি কি আছে 6টার মধ্যে দেখো তো। আমাদের 3 স্টার আছে হচ্ছে ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ বলতে কি বুঝো, ব্যবসায় উদ্যোগ ও উদ্যোগের পার্থক্য, অভিজ্ঞতা ও শিক্ষা ব্যবসায়ে সফল হতে সাহায্য করে, কথাটির যথার্থতা ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই আমাদের পরীক্ষাতে আসে। এরপরে 4 নম্বর 5 নম্বরটাও গুরুত্বপূর্ণ। সুষ্ঠু পরিকল্পনার অভাব কিভাবে উদ্যোগ উন্নয়নে বাধাগ্রস্ত করে। তারপরে হচ্ছে আমাদের ব্যবসায় উদ্যোগ বলতে কি বুঝো, এবং 6 নম্বর প্রশ্নটাও একটা আসার মতো প্রশ্ন, সেটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কি বুঝো। আমাদের ব্যবসায় যে সরকারি পৃষ্ঠপোষকতা, ওই পৃষ্ঠপোষকতাগুলো আসলে আমাদের ব্যবসায় উদ্যোগটা গ্রহণ করতে কিভাবে সহযোগিতা করে। আচ্ছা, এরপরে আমাদের টাইপ 3-তে যদি আমরা দেখি, টাইপ 3-তে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলা। বেশ, সংক্ষিপ্ত প্রশ্ন আর অনুধাবনমূলক প্রশ্ন আমি বলেছি,
প্রায় একই রকম, বাট আমি আলাদা একটা সেগমেন্ট করে দিয়েছি ইচ্ছা করেই, নয়তোবা তোমরা আবার বলবা যে ভাইয়া আপনি তো সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দেন নাই। তো ইচ্ছা করে আমরা একটু আলাদা সেগমেন্ট করে দিয়েছি। এখানে আমরা 9টা প্রশ্ন রেখেছি। আমাদের জন্য রেড মার্কের গুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দেন হচ্ছে আমরা এই 2 স্টার এগুলো পড়বো, তারপরে হচ্ছে আমরা এই 1 স্টার এগুলো পড়বো। 2 স্টার এগুলো এটা কি কালার? এটা খুব সম্ভবত চকলেট কালার মনে হয় বলে, এই চকলেট কালার এগুলো তোমরা ইনশাল্লাহ বইতে এই বছর কালার প্রিন্ট পাবা। অর্থাৎ এই বছর আমরা এই সাজেশনের বইটা কালার প্রিন্ট আকারে দিব, অর্থাৎ তুমি এখন যেই রকম কালার দেখতেছো তুমি ওই রকম কালারেরই বই পাবা, ঠিক আছে? এই কারণে যারা যারা বইটা সংগ্রহ করা নাই যত দ্রুত সম্ভব, কারণ মানে এটা তুমি যদি গত বছরের সাজেশন বই আমাদের দেখো, তার আগের বছর দেখো, মানে আমাদের রোড টু মিশন 100 সাজেশন মানেই 100% কমন। তোমরা দেখবা যে আমরা আমাদের প্রত্যেকটা পরীক্ষার পরে আমরা কিছু ভিডিও রেকর্ড করতাম স্কুলের সামনে গিয়ে, ওই ভিডিওগুলোর মধ্যেও গেলে দেখবা যে ছাত্রছাত্রীরা নিজেরাই আসলে মন্তব্য দিচ্ছে যে সাজেশন থেকে আসলে কতটুকু নাম্বার কমন আসছে। তো যেহেতু আমরা 25 সালে দেখতে পাচ্ছি যে রেজাল্টের যেই ভয়াবহ বিপর্যয়, আসলে এই বিপর্যয় থেকে তোমাদেরকে উদ্ধার করার জন্য একমাত্র সৃষ্টিকর্তার দোয়া ছাড়া আর কোনো কিছু সম্ভব না। আর দুনিয়াবি কোনো কিছুর কথা যদি বলো সেটা হচ্ছে আমাদের এই রোড টু মিশন 100 সাজেশন। তোমার প্রস্তুতি যতই ভালো হোক না কেন, তোমার প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, সর্বোচ্চ সেরা প্রস্তুতি নিয়ে তুমি অপেক্ষা করছো কবে তুমি পরীক্ষার হলে যাবা, পরীক্ষার সিটে গিয়ে বসবা। তারপরে আমি তোমাকে অনুরোধ করে বলবো এই সাজেশনটা তুমি সংগ্রহ করো, এই সাজেশনটা তুমি পড়ার চেষ্টা করো। এই সাজেশনটা তুমি পড়লে তোমার আত্মবিশ্বাস এত পরিমাণে বাড়বে, তুমি আসলে পরীক্ষার হলে গিয়েই তুমি বুঝতে পারবা। তুমি পরীক্ষার হলে যাওয়ার পরে যখন তুমি দেখবা যে 8টা সৃজনশীলেরই ক খ তোমার হুবহু কমন পড়ছে, আর কি লাগে? তুমি দেখবা পরীক্ষার হলে তোমার নাচতে ইচ্ছা করবে যে এতগুলো প্রশ্ন কমন পাইছো হুবহু। মানে পরীক্ষার হলে হুবহু কমন পাওয়ার মতো আসলে মজা অন্য কোনো কিছুর মধ্যে নাই। তুমি যখন পরীক্ষা হলে হুবহু কমন পাবা, মানে কমন পাওয়ার সাথে সাথেই তুমি দেখবা যে তোমার পরীক্ষার হলের পরিবেশটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে টাইপ 4-এ আমরা আসি। টাইপ 4-এ আসলে গ আর ঘ নাম্বার প্রশ্নের জন্য আমরা মাত্র 3টা টপিক সিলেক্ট করে দিয়েছি। তুমি এই 3টা টপিক পড়ো, এই 3টা টপিক পড়লেই ইনশাল্লাহ তোমার গ আর ঘয়ের জন্য যতটুকু কমন দরকার ইনশাল্লাহ এই জায়গা থেকেই তুমি ওই কমনটা পেয়ে যাবা। এরপরে আমরা আসি হচ্ছে আমাদের কত অধ্যায়? চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা আসি। চতুর্থ অধ্যায়টা তুলনামূলক একটু বড় একটা অধ্যায়। তুলনামূলক বড় অধ্যায় হওয়ার কারণে এই জায়গায় আসলে আমি না পারতে কিছু প্রশ্ন বেশি দেওয়া লাগছে আমার, অর্থাৎ এখানে আমি 10টা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এই 10টা প্রশ্ন সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, চতুর্থ অধ্যায়ের যে 10টা প্রশ্ন আছে 10টা প্রশ্নই 3 স্টার, অ্যান্ড 3 স্টার দেওয়া যাবে না বলে আমি দিতে পারি নাই, ঠিক আছে? 10টা প্রশ্নই 3 স্টার, 10টা প্রশ্নই সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে, একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ 10ম অধ্যায় অনেক বড়। আমাদের মালিকানার ভিত্তিতে যেই 5টা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, 5টা ব্যবসা প্রতিষ্ঠান পুরাটা ঢেলে দেওয়া। আমি যদি তোমাকে আরো সহজভাবে বলি, আমাদের ইন্টারমিডিয়েটের কলেজের ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার বইয়ের পুরো বইয়ের 80% একটা অধ্যায়ের মধ্যে আছে। পুরো বইয়ের 80%, 80% শুধুমাত্র আমাদের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের মধ্যে ইনক্লুড করা আছে। তো অধ্যায়টা অনেক বড়। আমরা হয়তো বা বইও অল্প দেখি, আমাদের স্কুলে অল্প পড়াইছে এই জন্য আমরা মনে করি অল্প, বাট এই অধ্যায়টা অনেক বড়, অনেক প্রশ্ন আসতে পারে এই জায়গা থেকে। বাট আমরা আমাদের ধারণা থেকে বা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে প্রতি বছর এই প্রশ্নগুলো থেকেই আসলে সবচেয়ে বেশি কমন আসে। এই প্রশ্নগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের পরীক্ষা হলে এই জায়গা থেকেই তোমরা কমন কিন্তু পাবা। আচ্ছা, এই ঘুমন্ত অংশীদারে এইখানে তোমাকে আরেকটা নাম বলতে পারে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় অংশীদার। ঘুমন্ত অংশীদারের জায়গায় কি বলতে পারে? নিষ্ক্রিয় অংশীদার বলতে পারে। হ্যাঁ, এই জিনিসটা একটু মনে রাখো তোমরা। এরপরে আমরা চলে যাব টাইপ 3। টাইপ 3-তে হচ্ছে কি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি 11টা। এই 11টা প্রশ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোন প্রশ্নটা আমি আবারও বলছি, চতুর্থ অধ্যায় আমাদের চ্যাপ্টার 4, আমাদের চ্যাপ্টার 4 মানেই ইম্পর্টেন্ট ভাইয়া। আবারও বলছি, দেখো আমাদের চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 মানেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চ্যাপ্টার 4 এবং হচ্ছে চ্যাপ্টার 8,
এই দুইটা চ্যাপ্টার আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এই দুইটা অধ্যায় থেকে একটা সিঙ্গেল কোশ্চেনও কেউ বাদ দিবা না, পুরাটা ভালো মতো পড়বা, ঠিক আছে? আচ্ছা, তো সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এই 11টা পড়বো ইনশাল্লাহ। 11টার মধ্য থেকে আমাদের চলে আসবে। আমাদের গ আর ঘয়ের জন্য একটু বেশ কয়েকটা টপিক পড়তে হচ্ছে। তার কারণ হচ্ছে, আমি আবারও বললাম যে আমাদের যেহেতু এই অধ্যায়টা কিছুটা বড় একটা অধ্যায়, তো এই অধ্যায় থেকে আসলে আমি যত প্রশ্নই দেই না কেন প্রশ্ন কম হয়ে যায়। এই যে আমি যে কয়টা প্রশ্ন দিচ্ছি আমার কাছে এটাই কম মনে হচ্ছে না আরো 5টা প্রশ্ন দেওয়া উচিত ছিল। বাট এত বেশি প্রশ্ন আসলে পড়া যাবে না পরীক্ষার আগে। আমি আশা করব এই 9টা প্রশ্ন যদি তোমরা ঠিকভাবে পড়ো, এই 9টা প্রশ্ন থেকেই কিন্তু তুমি তোমার পরীক্ষাতে অনেক ভালো একটা নাম্বার ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে। আমাদের 6ষ্ঠ অধ্যায় খুবই ছোট্ট একটা অধ্যায়, সেটা হচ্ছে ব্যবসায় পরিকল্পনা। ছোট্ট একটা অধ্যায় হইলেও একটা কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি। তো অধ্যায়টা ছোট, কিন্তু এটা ঝাল কিন্তু কোনো অংশে কম না। অধ্যায়টা আমাদের কাছে কিছুটা কনফিউজিং মনে হয়, তো যদি কারো কাছে অধ্যায়টা কনফিউজিং মনে হয় সে এই অধ্যায়টা স্কিপ করতে পারো। আর যারা কিছুটা চতুর প্রকৃতির রয়েছে বা তোমরা একটু ভালো বুঝো বা 6ষ্ঠ অধ্যায়টা তোমরা পারো, তারা আসলে 6ষ্ঠ অধ্যায়টা কোনো ক্রমেই বাদ দিও না। 6ষ্ঠ অধ্যায়টা তোমরা অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করো। 6ষ্ঠ অধ্যায় থেকে আমরা এই যে ক নাম্বারের জন্য বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমরা আসলে এই 5টা প্রশ্ন পড়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা অনুধাবনমূলক প্রশ্নের জন্য এই 4টা প্রশ্ন পড়ার চেষ্টা করব এবং আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা এই 8টা প্রশ্ন পড়ার চেষ্টা করব। এগুলোর মধ্যে তুমি অনেক সিমিলার প্রশ্ন পাবা, অর্থাৎ দেখবা একটা প্রশ্ন এটা জ্ঞানমূলকে আছে, ওই একই প্রশ্নটা অনুধাবনমূলকেও থাকতে পারে, ওই প্রশ্নটা আবার সংক্ষিপ্ত প্রশ্নও থাকতে পারে, বা জ্ঞানমূলকে আছে ওইটা আবার সংক্ষিপ্ততে আছে ওইটা আবার অনুধাবনে আছে। তো এরকম করে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় 3-4টা প্রশ্ন কিন্তু কমন আছে, ওটা জ্ঞানমূলকেও আছে, অনুধাবনমূলকেও আছে, আবার সংক্ষিপ্ততেও আছে। তো 3 জায়গাতেই যেহেতু ভাইয়া এই প্রশ্নটা দিয়ে রাখছি, তার মানে এই প্রশ্নটার গুরুত্বটা তোমাকে আর আলাদা করে কিন্তু বলার দরকার নাই, এটা কিন্তু অবশ্যই তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, টাইপ 4-এ আমরা আলোচনা করেছি হচ্ছে আমাদের সচরাচর গ আর ঘয়ের জন্য, অর্থাৎ আমাদের উদ্দীপক রিলেটেডের জন্য। এই জায়গা থেকে আশা করছি 1, 2, 3 এই 3টা প্রশ্ন থেকেই তোমার কমন চলে আসবে। কোনো কারণে যদি না আসে 4 নম্বর টপিকটা পড়তে হবে। এইটা আবার তুমি যদি পড়ো তাহলে আবার তোমার 8ম অধ্যায় পড়া হয়ে যায়। এইটা আবার তুমি যদি পড়ো তাহলে আবার তোমার 8ম অধ্যায়ের একটা টপিক পড়া হয়ে যাচ্ছে, অর্থাৎ সম্পর্কিত রে ভাই, একটার সাথে একটা জোড়া লাগানো। তুমি একটা কথা আছে না, কান টানলে মাথা আসে, তো তুমি একটা প্রশ্ন টানলে দেখবা অন্য একটা অধ্যায় পড়া হয়ে যায়, ঠিক আছে? তো আমি আশা করছি 3টা পড়লে হয়ে যাবে, যদি না হয় 4র্থ নম্বর প্রশ্নটা আমাদের কিছুটা পড়তে হবে আর কি। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের 8ম অধ্যায়। 8ম অধ্যায়টাও অনেক বড়। আমি তো একবার বলেছি যে 4র্থ আর 8ম এই দুটা অধ্যায় বাদ দেওয়ার কোনো সুযোগই নাই, ইম্পসিবল ব্যাপার। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে 4 আর 8 ভুলেও বাদ দিও না ভাইয়া, 3টা সৃজনশীল পাবা। 4 আর 8 থেকে 3টা সৃজনশীল, এমসিকিউ পাবা অলমোস্ট 5টা সৃজনশীল পাবা। তাহলে 30 আর 5 35 নাম্বার মাত্র 2টা অধ্যায় পড়লে। 35 নাম্বার তুমি পাচ্ছ মাত্র কয়টা অধ্যায়? 2টা অধ্যায় পড়লে। তো যারা বুদ্ধিমান তারা আসলে এই অধ্যায়গুলো কখনোই বাদ দিবে না। আমরা এখানে 10টা প্রশ্ন রেখেছি, আশা করছি এই 10টা প্রশ্ন থেকেই তোমার হয়ে যাবে, এই 10টা প্রশ্ন থেকেই তোমার জ্ঞানমূলকটা হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা অনুধাবনমূলক প্রশ্নের দিকে যদি যাই, অনুধাবনমূলক প্রশ্নের দিকে যদি যাই, দেখো টাইপ 2তে অনুধাবনমূলক প্রশ্ন যেই 3টা প্রথমে আসে, এই 3টা ভালো করে পড়ো। 1 নাম্বারটা খুবই ভালো করে পড়ো, কোনো না কোনো বোর্ডে চলে আসছে, আমি বলে দিলাম, যাও 100% শিওর দিয়ে বললাম, কোনো না কোনো বোর্ডে এটা চলে আসছে। যদি পরীক্ষার হলে আসে এটার একটা স্ক্রিনশট তুলে আমার জন্য দোয়া করে দিও, পরীক্ষার হলে বসেই আমার জন্য দোয়া করে দিও, পরীক্ষা শেষ করে এসে একটা স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দিও যে ভাই আপনি বলছিলেন এটা আসবে, এটা ইনশাল্লাহ আসছে। এরপর দেখো গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কি বোঝায়, কোন নেতৃত্বে কর্মীরা কাজে আন্তরিক হয়, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নটাও আমাদের বিগত বছরগুলোতে অনেক আসছে, এইটাও বলা যায় কোনো না কোনো বোর্ডে এই বছর চলে আসবে ইনশাল্লাহ, কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা চলে আসবে। এরপর আমাদের প্রেষণা দান, সংগঠিতকরণ, ব্যবসার সচল ও সম্প্রসারণের জন্য কোনটি প্রয়োজন হয় ব্যাখ্যা করে, এই প্রশ্নগুলো আমাদের একটু একটু করে পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই টাইপ 2-র পরে হচ্ছে টাইপ 3। টাইপ 3তে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। সংক্ষিপ্ত প্রশ্নটা যেহেতু আমাদের জন্য নতুন, আমরা আসলে এখানে বেশ কিছু প্রশ্ন আমাদের অন্তর্ভুক্ত করতে হয়েছে, তার কারণ আমরা যেহেতু নিশ্চিতভাবে বলতে পারবো না
যে এইটাই, কারণ আমাদের কাছে তো কোনো রেফারেন্স নাই বিগত বছর। যেমন এই 26-এর পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে 27-এর প্রশ্ন 27-এ গিয়ে দেখবা যে আমি এখানে 60টা প্রশ্ন দিয়ে দিছি, বাকি 4টা 5টা দিচ্ছেই না। তার কারণ এক বছর আমরা প্রশ্নটা দেখলেই আসলে আমাদের হাতে একটা রেফারেন্স চলে আসে, দেখলেই বুঝতে পারবে আচ্ছা তারা এরকম করে সংক্ষিপ্ত প্রশ্নটা করতে চায় বা এরকম করে সংক্ষিপ্ত প্রশ্নটা তারা চিন্তা করে। তো তখন আসলে আমাদের ধারণাটা হয়ে যাবে যে তারা আসলে কেমন প্রশ্ন করতে চায় আর কি। তো আপাতত যেহেতু কোনো রেফারেন্স নাই, তোমরা একটু এই প্রশ্নগুলো কষ্ট করে পড়ো। এর মধ্যে বেশ কয়েকটা, যেমন গণতান্ত্রিক নেতৃত্ব, এটা আমরা ক খতে পড়ে আসছি, ব্যবস্থাপনা ক খতে পড়ে আসছি, পরিকল্পনা নেতৃত্ব ক খতে পড়ে আসছি, মানে সিমিলার ভাই। ক খ আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নগুলো মোটামুটি ঘুরে ফিরে তুমি 4-5টা প্রশ্ন বা 3-4টা প্রশ্ন একই রকমই তুমি পাবা। এরপরে আমরা যদি চলে যাই হচ্ছে আমাদের টাইপ 4-এ আমরা 3টা টপিক রাখছি ভাইয়া। 3টা টপিকের মধ্যে আমি খুবই শিওর যে এই জায়গা থেকে আমি খুবই শিওর যে আমাদের এই 2টা মিলে 1 আর 2 মিলে 100% শিওর কোন বোর্ডে আসবে আমি জানি না ভাইয়া, কোন বোর্ডে আসবে আমি জানি না, কিন্তু 1 আর 2 নাম্বার টপিক থেকে তোমাদের চলে আসছে। আমার কাছে স্পেশালি 2 নাম্বার টপিকটা বেশি পছন্দ হয়, এই জায়গা থেকে প্রশ্ন চলে আসতে পারে। 1 নাম্বার টপিকটা আসলে ফেলনা না, এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। এই 2টা টপিক থেকে আসার পরে আমাদের নেতৃত্বের প্রকারভেদ একটু টাচ করতে পারে, যেহেতু আমি বলে রাখছি যে 8ম অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসার একটা সম্ভাবনা রয়েছে। তো এই টপিকগুলো তোমরা পড়তে পারো, তোমরা এই টপিকগুলো থেকে আসলে অনেক ভালো একটা নাম্বার কমন পাবা। চলে যাব হচ্ছে 9 অধ্যায়। 9 অধ্যায়ের নাম হচ্ছে আমাদের বিপণন। বিপণন অধ্যায়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আসলে আমরা প্রশ্ন রেখেছি 10টা। বিপণন কি, এই প্রশ্নটা তোমরা ধরে নিতে পারো 100% শিওর। কোন বোর্ডে আসবে আমি জানি না, জানলে আমি বোর্ডের নাম সহ লিখে দিতাম, বাট এই প্রশ্নটা আসতেছে এইবার। বিক্রয়িকতা কি, ইনশাল্লাহ এই প্রশ্নটা তোমাদের এই বছর কোনো না কোনো একটা বোর্ডে আসতেছে। যেই বোর্ডে আসবে পরীক্ষার পর আমার একটা মেসেজ দিয়ে বইল যে ভাইয়া আমাদের বোর্ডে এটা আসছে। আচ্ছা, এরপর হচ্ছে মধ্যস্থকারী বিপণন প্রক্রিয়ার ধাপ কয়টি, তারপরে বিপণনের অন্যতম কাজ কি, এটা যদি সৃজনশীলে না আসে এটা তোমাদের এমসিকিউতে আসবে, এটা ভাইয়া বলে রাখলাম, তোমরা মিলায় নিও। ভোক্তা কি, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, এটা আসলে খ নাম্বার প্রশ্নের জন্য বেশি গুরুত্বপূর্ণ, বাট ক নাম্বারেও আসার একটা সুযোগ কিন্তু এখানে আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে। অনুধাবনমূলক প্রশ্নে তো বললামই যে আমাদের জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্ন তো আমি বললামই যে প্রমিতকরণ আর পর্যায়িতকরণ, এই দুটো আমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। প্রমিতকরণ আর পর্যায়িতকরণ। মোড়কীকরণটাও অনেক বছর পরীক্ষায় আসছে, এই বছরও কোনো না কোনো বোর্ডে চলে আসবে। কোন বোর্ডে আসবে আমি নামটা লিখে দিলাম না, তখন আবার অন্যদিকে ফেসে যাব, এই জন্য নামটা বলে দিলাম না। গুদামজাতকরণ এই বছর আসতেছে, তুমি এতটুকু শিওর থাকতে পারো। এই যেগুলো ভাইয়া শিওর বলতেছি, আল্লাহ তাআলার রহমতে এই জায়গা থেকে আসবে ভাইয়া। পুরো সাজেশনটাই ইম্পর্টেন্ট। এরপরে যারা সাজেশনে ক্লাসটা করতেছো, যেগুলো ভাইয়া 100% শিওর বলে যাচ্ছি, এগুলারে কেউ মিস দিও না, এগুলারে একদম কোবায়া দিও, ঠিক আছে? আচ্ছা, এরপরে বাকিগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাকিগুলো থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এত 100% দিতে পারবো না, দিলে পরে আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এই প্রশ্নগুলো তোমরা সবাই দেখবা। এরপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের ইয়াতে, ওইটাকে কি বলে, গ আর আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। সংক্ষিপ্ত প্রশ্ন তো আগে থেকেই বলা যে আসলে কেমন আসবে আমরা খুব আগে থেকে আন্দাজ করে বলতে পারতেছি না, বাট ধারণা করা যাচ্ছে আমরা যতটুকু দিচ্ছি এর মধ্য থেকেই তুমি পেয়ে যাচ্ছ। আমরা যদি একটু চলে যাই হচ্ছে গ আর ঘয়ের মধ্যে। আচ্ছা, এই জায়গায় আরো কয়েকটা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন। 9 অধ্যায় যেহেতু বড় একটা অধ্যায়, এই জায়গা থেকে প্রশ্ন আছে। মোড়কীকরণ, মোড়কীকরণটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোড়কীকরণ, গুদামজাতকরণ, এই দুটো প্রশ্ন আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মোড়কীকরণ আর কই গুদামজাতকরণ কই আছে, কোনো না কোনো একটা চিপাই গুদামজাতকরণ আছে। হ্যাঁ, গুদামজাতকরণ জিনিসটা উপরে রাখবা, ঠিক আছে? মোড়কীকরণ কি, পণ্যের উপরে আলাদা, পণ্যের গুণগত মান রক্ষার জন্য বা গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য পণ্যের উপরে আলাদা একটা আস্তরণ বা আবরণকে আমরা কি বলি, মোড়কীকরণ বলি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে বাকি প্রশ্নগুলো আসতে পারে। আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী, এটা আসলে গ আর ঘয়ের মধ্যে আসবে, শিওর থাকো। বাট সংক্ষিপ্ত প্রশ্নও আসতে পারে, আমি তো বললামই যে সংক্ষিপ্ত প্রশ্নের ধারণাটা আমাদের জন্য পুরো নতুন, তো আমরা এই জায়গায় আসলে কোনো কিছু নিশ্চিতভাবে বলতে পারতেছি না।
বিক্রয় কর্মীর গুণাবলী ভাইয়া লিখে দিলাম, যাও 100% শিওর। পরীক্ষার হলে আসলে ভাইয়ার জন্য দোয়া করে দিও। পরীক্ষা হলে যখনই দেখবা যে এই জায়গা থেকে প্রশ্ন আসছে, ভাইয়ার জন্য মন থেকে দোয়া করবা, ঠিক আছে? বিপণনের কার্যাবলী থেকেও প্রশ্ন আসতে পারে, বন্টন প্রণালী থেকে আসবে, বিজ্ঞাপনের গুরুত্ব থেকেও কিন্তু প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে। চলে যাব আমরা একদম শেষ অধ্যায়, আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায়টা খুবই ছোট, খুবই কিউট একটা অধ্যায়। অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা এত বেশি প্রশ্ন পাই, মানে প্রতি বছরই একটা সৃজনশীল প্রশ্ন পাই। আমরা মনে করি এই অধ্যায়টা হয়তো আমাদের পড়ার খুব একটা প্রয়োজনীয়তা নাই, কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসে ভাইয়া, পড়তে হবে আমাদের এই অধ্যায়টা। এই অধ্যায় থেকে আমাদের 1, 2, 3, 4 এই 4টা প্রশ্ন পড়লেই হয়ে যাচ্ছে। 5 নম্বর প্রশ্নটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীলও আসতে পারে। এটা মূল্যবোধ কি, এটা একটু তোমরা দেখে নিও। এরপরে আমরা যদি চলে যাই হচ্ছে আমাদের ওটাকে কি বলে, অনুধাবনমূলক প্রশ্নে। অনুধাবনমূলক প্রশ্নে আমরা এই 7টা প্রশ্ন রেখেছি। এই 7টা প্রশ্নই সমানভাবে গুরুত্বপূর্ণ। 7টা প্রশ্নে আমাদেরকে একটু দেখতে হবে কষ্ট করে। আমরা চলে যাই যদি সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্নে সবগুলোই আমাদের জন্য একটু পড়া দরকার। আমরা যদি একদম শেষে চলে যাই, যেই টপিক থেকে এই বছর প্রশ্ন আসবেই সেটা হচ্ছে ব্যবসায়ের সামাজিক ধারণা। এই প্রশ্নটা ক নাম্বারেও আসতে পারে। সামাজিক ব্যবসায় কাকে বলে, এই নামে। কি নামে? সামাজিক ব্যবসায় কাকে বলে। কেন বলছে এই প্রশ্নটা আসবে এটা তোমরা সবাই জানো। এই প্রশ্নটা আমাদের জন্য এই বছর তো অন্তত খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছর থেকে আসবে কিনা আমরা জানি না, বাট এই বছর এই প্রশ্নটা তুমি পাচ্ছ। ক নাম্বারে পাও, খ নাম্বারে পাও, গ আর ঘ নাম্বারে পাও আমি জানি না। ব্যবসায়ের সামাজিক ধারণা এই টপিকটা আমাদের জন্য 100% কমন। 100% কমন ভাইয়া বললাম, মিলাই নিও, পরীক্ষার হলে গিয়ে আমার কথা মনে করো, ঠিক আছে? আচ্ছা, এরপরে বাকি টপিকগুলো আমরা একটু পড়ে নিব। তো এটা ছিল কি আমাদের রোড টু মিশন 100 সাজেশনের, ব্যবসা উদ্যোগ সাজেশনের একটা ওভারভিউ। তোমাদেরকে আমি বলি, দেখো কয় পৃষ্ঠা সাজেশন, 1, 2, 3। তুমি আসলে এটা বিশ্বাস করবা কিনা আমি জানি না, 3 পৃষ্ঠার একটা সাজেশন পড়ে তুমি পরীক্ষার হলে এত ভালো একটা নাম্বার কমন পাবা, এরকম নিশ্চয়তা আমার মনে হয় না তোমাকে পৃথিবীতে আর কেউ দিতে পারবে। বাট এটা আমরা দিতে পারতেছি, টেকনিক ইজি এডুকেশন। তার কারণ হচ্ছে টেকনিক ইজি এডুকেশন আমরা যে কোনো একটা সাজেশন, যে কোনো একটা বই বের করার পেছনে এত পরিমাণের রিসার্চ আমরা করি, এত পরিমাণের গবেষণা আমরা করি, এত পরিমাণের প্রশ্ন বিশ্লেষণ আমরা করি, যেই বিশ্লেষণের কারণে আসলে আমাদের কাছে প্রশ্নের প্যাটার্নটা বা কোন ধরনের প্রশ্ন আসবে এটা আসলে আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার থাকে। তুমি যত বেশি বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা, বিশ্লেষণ করবা, ওইটা আসলে তোমার পরীক্ষার প্রস্তুতিকে অনেক বেশি সাহায্য করবে। তো তুমি একজন ছাত্র বা ছাত্রী হিসাবে তোমার পক্ষে এই কাজটা করা অনেক বেশি সময় সাপেক্ষ বা অনেক বেশি কঠিন। তুমি আসলে বোর্ড প্রশ্ন সলভ করা শিখছো, বোর্ড প্রশ্নটা তুমি আসলে অ্যানালাইসিস করাটা ওইভাবে শিখো নাই। শিখবা ইনশাল্লাহ, বড় হইলে এই জিনিসটাও তোমরা শিখে যাবা। যেহেতু তোমরা এই জিনিসটা এখন খুব ভালোভাবে পারো না, তাই আমরা টেকনিক থেকে চেষ্টা করছি তোমাদের পরীক্ষায় তোমাদেরকে কত বেশি কমফোর্ট ফিল করা যায়। তো এই যে আমরা সাজেশনটা আলোচনা করলাম, এই সাজেশনটা তোমরা পাবা আমাদের রোড টু মিশন 100 সাজেশন বইতে। এই যারা এই সাজেশন বইটা সংগ্রহ করো নাই, খুব দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে ফেলো। যারা সংগ্রহ করেছো তারা তো ঠাটায় পড়তেছে আমি জানি, ধুমায় পড়তেছে, একদম ছিঁড়া ফেলো। মানে আমি কি বললাম, মানে একদম বই ছিঁড়ে ফেলো পড়তে পড়তে, জানোয়ারের মতো পড়াশোনা করো, ঠিক আছে? আর যারা সাজেশনটা এখনও সংগ্রহ করো নাই, যদি পরীক্ষায় তোমার ভালো ফলাফল করার ইচ্ছা থাকে, যদি তুমি চাও পরীক্ষায় ভালো একটা ফলাফল করবা, যত দ্রুত সম্ভব এই বইটা সংগ্রহ করে ফেলো। বইটা সংগ্রহ করার জন্য আমাদের কমেন্ট বক্স চেক করতে পারো, নয়তোবা দেখবা আমাদের এই ভিডিওর নিচে একটা শিরোনামের মতো একটা টাইটেল যাচ্ছে, এখানে আসলে বিস্তারিত বলা আছে বইটা কিভাবে সংগ্রহ করতে হবে। তো তোমাদের সবাইকে এসএসসি 2026-এর ব্যাচ, তোমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। তোমাদের সবার জন্য অন্তরস্থল থেকে দোয়া করছি, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, তোমরা সবাই একটা ভালো ফলাফল করে তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। তো সবাইকে শুভকামনা জানিয়ে আমার আজকের এই সাজেশনের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, উজ্জ্বল ভাইয়ের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।